প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সিসিএফ কোর্স নিয়ে পড়াশোনা করছো, নতুন ভর্তি হয়েছো, তোমরা জানো সেকেন্ড সেমিস্টারেও তোমাদের AEC রয়েছে সিলেবাসটা। এই সিলেবাস অনুযায়ী কী কী বিষয় তোমাদের পড়তে হবে তার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার আগেই দেওয়া হয়ে গিয়েছিল ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা ভিডিওটা পাওনি, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকের ভিডিওতে আমি যে আলোচনাটা করেছি সেটা হলো কবিতাটার পুঙ্খানুপুঙ্খ সরল সোজা ভাষায় বাংলায় বিশ্লেষণ, এবং শুধু তাই নয়, কবিতাটার সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু প্রথম থেকে আমাদের আলোচনা করা হয়েছে। যদি তোমাদের মনে হয় ভিডিওটাকে সেভ করে রাখতে পারো বা ভিডিওটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হতে চলেছে। তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছো, আমার কাছ থেকে ইংরেজি পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, তারা অনেকেই আমাকে জানিয়েছো পরীক্ষা খুব ভালো হয়েছে এবং 50% যে 50 নাম্বারে, সরি 50% নয়, 50 নাম্বারে যে কোয়েশ্চেন এসছে, সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দিতে পেরেছো। আশা করি আজকের যে ভিডিওটা আমি করে দেবো সেখান থেকে হাউ ডু আই লাভ দি, এখান থেকে তোমাদের কোনো আর সংশয় থাকবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখা দরকার, ভিডিওটা স্কিপ করবে না। যদি এই বিষয় কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন থাকে তোমাদের কাছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জবাব দেওয়ার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করো, আমি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও আমাদের অফলাইন অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, ভিডিও আসতে অনেক দেরি হয়, সামনেই পরীক্ষা, খুব বেশি দিন কিন্তু বাকি নেই। যদিও এখনও পরীক্ষা শেষ হয়নি, কিন্তু পরীক্ষা কিন্তু বেশি টাইম ধরে টাইমিং পাবে না। তাই যদি তোমাদের সবার আগে পড়াশোনা তৈরি করে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করো। চলো এবার শুরু করা যাক আমাদের আসল কবিতার বিষয়বস্তুটা। হাউ ডু আই লাভ দি, এই কবিতাটি রচনা করেছেন এলিজাবেথ ব্যারেট বর্নিং। এলিজাবেথ ব্যারেট বর্নিং হাউ ডু আই লাভ দি কবিতাটির রচয়িতা। এটা একটা শর্ট প্রশ্ন হতে পারে। She was a English poet of the Victorian era. তিনি ভিক্টোরিয়ান যুগের একজন ইংরেজ কবি। তাহলে এটাও একটা শর্ট প্রশ্ন। তাহলে আমি প্রথমেই বলেছিলাম ইন্ট্রোডাকশনে যে তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে। তাহলে বুঝতে পারলে এখান থেকে শর্ট প্রশ্নটা কী আসতে পারে। এবারে আমরা আর একটু কিছু তথ্য দিই। এলিজাবেথ বর্নন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন 06/03/1806 অর্থাৎ 6 মার্চ 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ডুরহাম শহরে, এবং ডেথ অর্থাৎ মারা গিয়েছিলেন 29 জুন 1861 খ্রিস্টাব্দে ইটালির ফ্লোরেন্স শহরে। তিনি মাত্র 55 বছর বয়সে মারা গিয়েছিলেন। এবার কিছু তথ্য আমি বলবো কেন তিনি 55 বছর বয়সে মারা গিয়েছিলেন, মানে কি হয়েছিল তার। তিনি জন্মগ্রহণের পর থেকেই খুবই রোগগ্রস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। তার সবথেকে গুরুত্বপূর্ণ বা গুরুতর রোগটি ধরা পড়ে যখন তার মাত্র 15 বছর বয়স। তিনি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন পীর ফকির বিভিন্নভাবে চেষ্টা করেন, তিনি এবং তার পরিবারের মানুষেরা, তার পিতামাতা সবাই চেষ্টা করেন তাকে বাঁচিয়ে রাখার জন্য। যেহেতু তিনি ছোট থেকেই খুবই অসুস্থ ছিলেন, তাই তার পিতা ঠিক করেছিলেন যে এলিজাবেথের কোথাও বিবাহ দেবেন না। এবং পরবর্তীকালে তিনি যখন প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন, তখন ডাক্তার তাকে ঘরবন্দি অর্থাৎ ঘরের মধ্যে থাকতেই নির্দেশ দিয়েছিলেন। তাই তার তথাকথিত বিদ্যালয়, মহাবিদ্যালয় বা স্কুল কলেজে যাওয়া হয়নি। সেখানকার তথাকথিত নিয়ম অনুযায়ী তার পুঁথি পড়া হয়নি। কিন্তু বাড়িতে বসেই তিনি ওই বদ্ধ জীবনে, রোগগ্রস্ত বদ্ধ জীবনে তিনি প্রচুর পরিমাণে বই নিয়ে পড়াশুনো করেন এবং সেখান থেকে তিনি প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করেন। এই হলো এলিজাবেথীয় সম্বন্ধে ছোট্ট একটি নথি তথ্য। তার পিতা, আমি আগেই বলেছিলাম, তার পিতা চেয়েছিলেন তার মেয়ের বিয়ে দেবে না। এই রকম পরিস্থিতিতে হি মেট আ ফেমাস রাইটার রবার্ট বার্নিং ইন 1840। 1840 খ্রিস্টাব্দে বিখ্যাত রাইটার রবার্ট বার্নিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। ওয়াজ আ টিচার অফ
দ্য ড্রামাটিক মোনোলগ, যিনি হচ্ছেন ড্রামাটিক মোনোলগের স্রষ্টা। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। তাহলে তার সঙ্গে দেখা হয় এবং তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যেহেতু রবার্ট ব্রাউনিং সঙ্গে এলিজাবেথের পিতা শুধু রবার্ট ব্রাউনিং নয়, কারোর সাথেই তার মেয়ের বিবাহ দিতে চাইছিলেন না, সেই কারণে রবার্ট ব্রাউনিংয়ের সঙ্গে এলিজাবেথকে পালিয়ে যেতে হয় এবং তিনি ইটালিতে পালিয়ে গিয়ে বিবাহ করেন এবং তারপর থেকে শেষ জীবন পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ইটালিতেই থাকেন। এবং রবার্ট ব্রাউনিংয়ের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছিলেন, যে স্নেহ পেয়েছিলেন, তারই ফলশ্রুতিতে হয়তো এই কবিতাটা তিনি লিখেছেন। অর্থাৎ তার জীবনের বাঁচার নতুন একটা প্রেরণা যেন তিনি রবার্ট ব্রাউনিংয়ের কাছ থেকে পেয়েছিলেন এবং যেটাকে তিনি হয়তো ভাষায় ব্যক্ত করতে পারছিলেন না, যেটাকে বোঝাতে না পারার দরুন তিনি কবিতার মধ্য দিয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান ভালোবাসা, জীবনে যত দিন বেঁচেছিলেন তত দিন যে কী পরিমাণে ভালোবাসা, কী পরিমাণে স্নেহ পেয়েছেন এবং তার মনের মণিকোঠায় যে রবার্ট ব্রাউনিংকে কীভাবে তিনি স্থান দিয়েছেন, তারই একটি প্রত্যক্ষ নিদর্শন আজকের এই কবিতাটি। আরও কিছু তথ্য আমি বলি যেটা তোমাদের শর্ট প্রশ্নে লাগবে। দিস ইজ দ্য সনেট, এটি একটি সনেট জাতীয় চতুর্দশপদী কবিতা, 43 নম্বর সনেট। অ্যান্ড দিস ইজ আ পেট্রাকিয়ান সনেট, এটা হচ্ছে পেট্রাকিয়ান সনেট। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। কবিতাটি পাবলিশড হয় 1850 খ্রিস্টাব্দে। এই কবিতার টোটাল লাইন 14, যে কোনো সনেটেরই মোট লাইন 14টি থাকে, তাই জন্য একে চতুর্দশপদী কবিতা বলা হয় বাংলায়। রাইম স্কিম হচ্ছে, মানে এর অন্তমিল হচ্ছে A CD অন্তমিলটা, অর্থাৎ এই কবিতাটির অন্তমিল বা রাইম স্কিম হচ্ছে A CD। থিম, এর মেন বিষয়, থিমটা কি? ইউনিভার্সাল অ্যান্ড স্পিরিচুয়াল লাভ রিলেশনশিপ বিটুইন দেম, দুজনের মধ্যে বিশ্বজনীন এবং আধ্যাত্মিক ভালোবাসা এবং সম্পর্ক। এই টোনটা কি, মেন কবিতার যে টোনটা কি? হ্যাপিনেস অ্যান্ড লাভ। তাহলে কবিতাটি বলার আগে বা কবিতাটি বিশ্লেষণ করার আগে আশা করি আমি তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে দিতে পারলাম, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। দেখো, শর্ট প্রশ্ন মুখস্থ করার থেকে বিষয়গুলো জেনে রাখলে আমার মনে হয় পরীক্ষাটা অনেক সহজ হয়ে যায় নিজের কাছে। চলো এবার শুরু করি কবিতাটি। কবিতাতে প্রথম লাইনেই এলিজাবেথ বলেছেন, হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কেমনভাবে ভালোবাসি। লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমাকে একটু বলতে দাও। অর্থাৎ কবি এখানে নিজেই বলতে চেয়েছেন যে তিনি তার স্বামীকে কেমনভাবে ভালোবাসেন, বিভিন্ন উদাহরণের সাহায্যে তিনি বলেছেন। দেখো কি বলছে, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড দ্য ব্রেডথ অ্যান্ড দ্য হাইট মাই সোল ক্যান রিচ, আমি তোমাকে ভালোবাসি সেই গভীরতা পর্যন্ত, সেই প্রশস্ত পর্যন্ত এবং সেই উচ্চতা পর্যন্ত যত দূর আমার আত্মা, আমার চিন্তা পৌঁছায়। when feeling out of sight for my aims and beginning and the ideal grace, যখন তুমি আমার কাছে থাকো না, আউট অফ সাইটে থাকো, ফর দ্য এইমস অফ বিগিনিং অ্যান্ড আইডিয়াল গ্রেস, সৃষ্টিকর্তা যেরকমভাবে তার সৃষ্টিকে ভালোবাসে আমিও তোমাকে ঠিক সেইভাবেই ভালোবাসি। অর্থাৎ কেউ যখন কোনো জিনিস সৃষ্টি করে, সে যদি তার কাছে নাও থাকে, তার প্রতি তার মন পড়ে থাকে, তাকে ভালোবাসে। ঠিক সেরকমভাবেই কবিও তার স্বামীকে তার চোখের আড়াল থাকলেও বা আউট অফ সাইটে থাকলেও তাকে সেইভাবেই ভালোবাসে। আই লাভ দি টু দ্য লিভ অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিডেড, আমি তোমাকে সেইভাবেই ভালোবাসি আমাদের জীবনের প্রত্যাহিক জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়, বাই সান অ্যান্ড ক্যান্ডেলাইট, সূর্য এবং ক্যান্ডেলাইট মানে মোমবাতির আলো, বাট ক্যান্ডেলাইট মানে এখানে চাঁদের আলো বোঝাচ্ছে। সূর্য এবং চন্দ্রের আলো যেরকম আমাদের জীবনে প্রতিদিনের প্রয়োজনীয় একটি জিনিস এবং ভালোবাসার একটি জিনিস, আমি ঠিক সেইভাবে তোমাকে ভালোবাসি। আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রিভ অর রাইট ফর রাইট, আমি তোমাকে সেইভাবে ভালোবাসি যেভাবে যে অধিকার আমার রয়েছে, স্বতন্ত্র অধিকার রয়েছে, অর্থাৎ জন্মগত আমার যে রাইটস রয়েছে, মানুষের জন্মগত অধিকারকে মানুষ যেভাবে ভালোবাসে, স্বচ্ছভাবে ভালোবাসে, আমি তোমাকে
সেইভাবেই ভালোবাসি। তাহলে প্রথম জায়গাটা দেখতে পেলে যে কবি এখানে কিভাবে বলেছেন। দেখো, কবি এখানে বারবার বলছেন যে তার স্বামীকে তিনি, আর এরও একটি কারণ আছে, কারণ তার স্বামী যেভাবে তাকে সাপোর্ট করেছিল, যেভাবে তাকে জীবনে বাঁচার আনন্দ জুগিয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়েই এলিজাবেথ কিন্তু তার স্বামীকে ভীষণ পরিমাণে ভালোবাসেন। আর এই লাইনগুলো, প্রত্যেকটা লাইনগুলো কিন্তু যদি ভালো করে ওয়ার্ড মিনিং সমেত যদি ভালো করে পড়াশুনো করো, তাহলে যে কোনো ধরনের, যেরকম ধরনের প্রশ্ন হোক না কেন, যত ঘুরিয়ে প্রশ্ন হোক না কেন, সেই উত্তর দিতে কিন্তু কোনো বাধা থাকে না। সবথেকে বড় কথা, তোমাদের এমসিকিউতে যেহেতু প্রশ্ন হবে, তাই তোমাদের তো বুঝেই গেছো কেমন ধরনের প্রশ্ন হবে, অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, সুতরাং সেখানে উত্তর তো থাকবে, তার তো কোনো আর অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে আমি বোঝাতে পারলাম যে রবার্ট ব্রাউনিং প্রথমেই তার স্বামীকে কোন চোখে দেখেন এবং তার ভালোবাসা কতটা গভীর। এবার চলো শুরু করছি আমাদের দ্বিতীয় পার্টটা। কবি আবার বলছেন, আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্যাটস। বলছে, আমি তোমাকে স্বচ্ছভাবে ভালোবাসি, যার দ্বারা আমি নিজে প্রশংসিত। আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট ইউজ ইন মাই ওল্ড গ্রিপস। আমি তোমাকে সেইভাবে ভালোবাসি, সেই আবেগের দ্বারা ভালোবাসি যেটি, অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেথ, ছোটোবেলায় সমস্ত কষ্টের মধ্যে দিয়েও আমি যে আকাঙ্ক্ষা বা বেঁচে থাকার আকাঙ্ক্ষা, যে আনন্দ আমাকে প্রদান করত, এবং সেই আনন্দটিকে আমি যতটা ভালোবাসতাম, আমি তোমাকে ঠিক ততটাই স্বচ্ছভাবে আমি কিন্তু ভালোবাসি। তারপর বলছে, আই লাভ দি উইথ আ লাভ আসমি সিমড টু লুজ উইথ মাই লস সেন্টেন্স। বলছে, আমি তোমাকে ভালোবাসি সেই রকমভাবে যখন আমি অসুস্থ ছিলাম এবং আমাকে পীর দরগায় বা আমাকে বিভিন্ন রকম মানুষের কাছে, যারা ভগবানের সাধনা করতেন, তাদের কাছে নিয়ে যাওয়া হতো, এবং সেখানে গিয়ে তারা যখন আমার জীবনের আশ্বাসবাণী দিতেন এবং সেখানে গিয়ে আমি যে জীবনের স্বতঃস্ফূর্ততা পেতাম, সেই বিষয়গুলোকে বা তাদের পীর দরগা বা মানে ভগবানের যারা সেবায় থাকেন, তাদেরকে আমি যেভাবে ভালোবাসতাম, আমি তোমাকে ঠিক সেইভাবেই ভালোবাসি। উইথ মাই লস অ্যান্ড আই লাভ দি উইথ দ্য ব্রেথ, স্মাইল, টিয়ার্স অফ অল মাই লাইফ। আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের হাসি, কান্না, খুশি, আমার জীবনের সমস্ত কিছু দিয়ে ভালোবাসি। অ্যান্ড ইফ গড চুজ, এবং ভগবান যদি আমাকে নির্ণয় করতে দেন, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। আমি এর চেয়েও তোমাকে মৃত্যুর পরেও আমি ভালোবেসে যাব। তাহলে সম্পূর্ণ কবিতাটি যখন আমি বিশ্লেষণ করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে পুরো কবিতার প্রত্যেকটা লাইন কিন্তু ভালোবাসার লাইন। ভালোবাসা, ভালোবাসতে পারা, ভালোবেসে জীবনকে অন্যরকম করে তোলা, জীবনে বাঁচার আশাকে ত্বরান্বিত করা। এই কবিতার মধ্যে দিয়েই যেন কোথাও আমাদের সেই মেসেজটাই এলিজাবেথ দিয়ে গেছেন, যিনি অসুস্থ থাকা সত্ত্বেও বাঁচার একটা স্ফুরণ বা বাঁচার একটা তাগিদ অনুভব করেছিলেন রবার্ট ব্রাউনিংয়ের ভালোবাসার ছোঁয়ায়। অপরূপ সুন্দর একটি কবিতা, অপরূপ সুন্দর ভালোবাসার একটি কবিতা। আশা করি ভালো লেগেছে এবং খুব ভালো করে পড়বে। যদি ক্লাসটি থেকে একটু উপকৃত হয়ে থাকো, তাহলে বলবো বন্ধুদের মধ্যেও একটু শেয়ার করে দিও, কারণ শেয়ারের মধ্যে দিয়ে তোমার সঙ্গে তোমার বন্ধুরাও উপকৃত হবে। যত বন্ধুবান্ধব আছে তাদেরও বলো সবাই কাছে শেয়ার করে দিতে। যত আমার ভিডিও সবার কাছে পৌঁছাবে, তোমরাই উপকৃত হবে এবং বাড়িতে বসে অল্প পড়ে অনেক বড় সাফল্য লাভ করতে পারবে। আজকে যারা নতুন চ্যানেলে রয়েছো, প্রথম দেখছো আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে রাখো। এরপরেই পরবর্তী কবিতার লুসি গ্রে যে কবিতাটি আছে সেটা নিয়ে আমি ভিডিও করব। তো সুতরাং খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসছি, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও চলে যেও, যেখানে তোমরা সিলেবাস পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, এই কামনা করি।